আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের বাবাকে বাঁচাতে গিয়ে একটা ছেলে নিজের আত্মা বিক্রি করে দিয়েছিল, তাও আবার শয়তানের কাছে। কিন্তু সে জানতো না একদিন সেই চুক্তি তাকে পরিণত করবে আগুনে জ্বলতে থাকা এক ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহ যোদ্ধায়। তো মুভির শুরুতেই দেখা যায় দুইজন স্ট্যান্ড বাইক রাইডার দর্শকদের সামনে রোমাঞ্চকর সব স্ট্যান্ড দেখাচ্ছে। তারা আসলে বাবা ছেলে। ছেলেটির নাম হলো জনি। একটা বিপজ্জনক স্ট্যান্ড করার সময় হঠাৎ জনি ভারসাম্য নষ্ট হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে বাইক থেকে ছিটকে পড়ে ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়। ভাগ্য ভালো সেদিন বড় কোনো ক্ষতি হয় না। শো শেষ হওয়ার পর জনির বাবা রাগান্বিত কণ্ঠে তাকে বলেন, দেখো জনি, আজ তুমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছো, কিন্তু ভবিষ্যতে এমন হলে চলবে না। স্ট্যান্ড করার সময় তোমার পুরো মনোযোগ কাজের উপরে থাকতে হবে, একটুও ভুলের কোনো সুযোগ নেই। বাবার কথা শুনে জনি চুপচাপ বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই সে মেঝেতে পড়ে থাকা একটা কাগজ দেখতে পায়। কৌতূহলবশত কাগজটা তুলে পড়তে শুরু করে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে যায়। কাগজটায় লেখা ছিল তার বাবার বুকে ক্যান্সার ধরা পড়েছে। খবরটা পড়ে জনির মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। সে ভেতর থেকে একেবারে ভেঙে যায়। নিজের মনকে অন্যদিকে সরানোর জন্য সে বাইক নিয়ে কাজে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে যেন এক রহস্যময় বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ায়। বৃদ্ধ লোকটি শান্ত গলায় বলেন, জনি, তোমার বাইক চালানোর দক্ষতা আমার বেশ পছন্দ হয়েছে। হয়তো একদিন তুমি আমার জন্য কাজ করতে চাইবে। জনি হেসে বলে, ওহ তাই নাকি? আপনারও কি কোনো শো আছে? বৃদ্ধের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে বলে, পৃথিবীর সবচেয়ে বড় শো। তারপর সে হঠাৎ করে বলে ওঠে, তোমার বাবার ক্যান্সার হয়েছে, তাই না? বৃদ্ধের কথা শুনে জনি হতভম্ব হয়ে যায়। আপনি এটা জানলেন কিভাবে? বৃদ্ধ উত্তর দেয়, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি চাইলে তোমার বাবাকে পুরোপুরি সুস্থ করে দিতে পারি। জনির চোখে তখন আশার আলো জ্বলে ওঠে। কিন্তু বৃদ্ধ আবার বলে, তবে এর বিনিময়ে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। জনি জিজ্ঞেস করে, কি কাজ, আর এতে কত টাকা লাগবে? বৃদ্ধের উত্তর শুনে সে অবাক হয়ে যায়। লোকটা বলে, টাকা নয়, তোমার আত্মা চাই। কথাটা শুনে জনি হো হো করে হেসে ওঠে। তার কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য আর হাস্যকর মনে হয়। তখন বৃদ্ধ তার হাতে একটা চুক্তিপত্র ধরিয়ে দেয়। জনি সেটা পড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই কাগজের ধার তার আঙুলে লেগে ছোট্ট একটা কেটে যায়। আঙুল থেকে এক ফোঁটা রক্ত ঝরে সরাসরি চুক্তিপত্রের উপরে পড়ে। পরের মুহূর্তেই বৃদ্ধ দ্রুত কাগজটা ছিনিয়ে নিয়ে বলে, এতেই হবে। কথাটা বলার ভঙ্গি দেখে মনে হয় সেজন্য অনেক আগেই এই মুহূর্তের অপেক্ষায় ছিল। এরপর দৃশ্য বদলে যায়। পরদিন সকালে জনি নিজের বিছানায় ঘুম থেকে জেগে ওঠে। সবকিছু তার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। সে ভাবতে থাকে, গত রাতের ঘটনাগুলো কি তাহলে শুধুই একটা স্বপ্ন ছিল? হঠাৎ আতঙ্কিত হয়ে সে দৌড়ে বাবার কাছে যায়। বাবা, তুমি ঠিক আছো তো? তার বাবা অবাক হয়ে বলে, কয়েকদিন ধরে খুব দুর্বল লাগছিল। আমাকে দিন দিন দুর্বল করে দিচ্ছিল এই রোগটা। তারপর হাসতে হাসতে বলেন, কিন্তু আজ সকালে ডাক্তার বলেছে আমার শরীরে কোনো সমস্যাই নেই, আমি নাকি পুরোপুরি সুস্থ। আগের চেয়েও এখন ভালো লাগছে। বাবার কথা শুনে জনির বুকের ভেতর কেমন যেন ধক করে ওঠে। গত রাতে সেই বৃদ্ধের কথা তার মনে পড়ে যায়। এরপর স্ট্যান্ড শোতে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে তার বাবা তাকে সঙ্গে যেতে বলেন, কিন্তু জনি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছে। বাবা জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? জনি একটু ইতস্ত করে বলে, আমি রক্সান নামের একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু তার বাবা তাকে এই শহর থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। আমি ওর সঙ্গে পালিয়ে যেতে চাই। তারপর সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কতদিন একই রকম স্ট্যান্ড করে যাব বাবা? আমি জীবনে নতুন কিছু করতে চাই। ছেলের কথা শুনে তার বাবা কিছুক্ষণ নীরব থাকেন। তারপর নিজের কাছে থাকা একটা বিশেষ বাইকের চাবি জনির হাতে তুলে দেন। এটা সেই বাইক যেটা চালানোর স্বপ্ন জনি ছোটবেলা থেকেই দেখে এসেছে। বাবা স্নেহ ভরা চোখে ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল জনি। এরপর তিনি নিজের শোর উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে জনিও সেই স্বপ্নের বাইকে চড়ে রক্সানের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে সামনে অস্বাভাবিক ভিড় আর হইচই দেখতে পায়। তাই সে দ্রুত সেখানে পৌঁছে যায়। আর তখনই বুঝতে পারে এটাই সেই জায়গা যেখানে তার বাবা আজ স্ট্যান্ড দেখাতে এসেছিলেন। উদ্বিগ্ন হয়ে সে সবাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? উত্তর শুনে তার পৃথিবী যেন থেমে যায়। স্ট্যান্ড করার সময় ভয়াবহ দুর্ঘটনায় তার বাবা মারা গিয়েছেন। খবরটা শুনে জনির বুক ভেঙে চুরমার হয়ে যায়।
ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধ আবার তার সামনে উপস্থিত হয়। জনির চোখে তখন শুধু শোক, কষ্ট আর রাগ। মনির যন্ত্রণায় সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বাইকটা প্রচন্ড গতিতে ছিটকে গিয়ে ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর সে আবার সেই বৃদ্ধকে দেখতে পায়। তাকে দেখে জনি চিৎকার করে ওঠে, তুমি আমাকে একা ছেড়ে দিচ্ছ না কেন? তুমি আমার বাবাকে মেরেছ। তুমি কিভাবে জানলে তার ক্যান্সার ছিল? বৃদ্ধ ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি তার ক্যান্সার সারিয়ে দিয়েছিলাম, কিন্তু তার মৃত্যু ছিল তার নিজের ভাগ্যে লেখা। সেটা আমাদের চুক্তির অংশ ছিল না। এরপর সে ধীরে ধীরে জনির কাছে এগিয়ে আসে, তার বুকের উপর হাত রেখে বলে, আমি আবার তোমার কাছে ফিরে আসব। তোমার বন্ধুদের ভুলে যাও, তোমার পরিবারকে ভুলে যাও, এমনকি তোমার ভালোবাসাকেও। এখন থেকে তুমি শুধুমাত্র আমার জন্য কাজ করবে। বৃদ্ধের হাত বুক স্পর্শ করতেই জনির পুরো শরীরে যেন বিদ্যুতের মতো একটা শক্তি ছড়িয়ে পড়ে। প্রচন্ড যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে, আর তখন তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলে ওঠে। মনে হয় যেন তার ভেতরে কোনো অন্ধকার শক্তি জন্ম নিচ্ছে। এরপর অনেক কষ্টে সে সেই জায়গায় যায় যেখানে রক্সানের সঙ্গে তার দেখা করার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছে সে আর অপেক্ষা করে না, দূর থেকে একবার তাকিয়ে থাকে। তারপর বাইকের ইঞ্জিন গর্জে ওঠে আর সে রক্সানকে পিছনে ফেলে অন্ধকার রাস্তার দিকে চলে যায়। দৃশ্যটা ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর বহু বছর কেটে গিয়েছে। এখন জনি বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্ট্যান্ডম্যানদের একজন। তার নাম শুনলেই মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। আজ সে আরেকটি অসম্ভব স্ট্যান্ড করতে যাচ্ছে। তার সামনে সারি সারি গাড়ি দাঁড় করানো রয়েছে। এক লাফে তাকে সব গাড়ির ওপর দিয়ে উড়ে যেতে হবে। হাজার হাজার দর্শক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আর সত্যি একসময় বাইকটা গর্জন তুলে ছুটে যায়, একসময় আকাশে উড়ে ওঠে জনি, কিন্তু মাঝপথে সবকিছু ভয়াবহভাবে ভুল হয়ে যায়। সে এবং তার বাইক প্রচন্ড জোরে মাটিতে আছড়ে পড়ে। এমন অবস্থা দেখে সবাই দৌড়ে তার কাছে আসে। জনির চোখ তখন বন্ধ। কেউই ভাবতে পারে না যে এমন একটা দুর্ঘটনার পর কোনো মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ অবিশ্বাস্যভাবে জনির চোখ খুলে যায়। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জনির প্রথম প্রশ্ন, বাইকটা ঠিক আছে তো? লোকজন বলে, হ্যাঁ বাইক ঠিক আছে। আর তখন সবাই আরো বেশি অবাক হয়ে যায়, কারণ এমন ভয়ঙ্কর দুর্ঘটনার পরও জনির শরীরে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। এদিকে টেলিভিশনের সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। সব চ্যানেলে তাকে বলা হচ্ছে অমর স্ট্যান্ডম্যান, যে মানুষটাকে কোনো দুর্ঘটনাই থামাতে পারে না। তার বন্ধুরা মজা করে বলে, মনে হয় তোমার জন্য কোনো অভিভাবক ফেরেশতা পাহারা দিচ্ছে। কথাটা শুনে জনি চুপ হয়ে যায়। নিজের মনে ফিসফিস করে বলে, ফেরেশতা নাকি অন্য কিছু। এরপর দৃশ্য বদলে যায়। একটা বাড়ির দরজা ধীরে ধীরে খুলছে। ঠিক তখনই একজন রহস্যময় ব্যক্তি ভেতরে প্রবেশ করে, আর সে ঢুকতেই চারপাশের পরিবেশ অস্বাভাবিকভাবে বদলে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো বার যেন জমে বরফ হয়ে যায়। সবাই নিজেই যেন থেমে গিয়েছে। বারের ভিতরে ঢুকতেই সেই রহস্যময় লোকটিকে দেখে চারপাশের পরিবেশ যেন হঠাৎ জমে যায়। বাতাস ভারী হয়ে উঠেছে, আর উপস্থিত সবাই ভয়ে নিশ্চুপ হয়ে যায়। এই লোকটির নাম ব্ল্যাক হার্ট। তার চোখে মুখে এমন এক অশুভ শক্তির ছাপ, যা দেখলেই বোঝা যায় সে সাধারণ কোনো মানুষই নয়। ভেতরে ঢুকেই সে নির্বিচারে মানুষ হত্যা শুরু করে। মুহূর্তের মধ্যে বার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে উপস্থিত 3 জন ব্যক্তি তার আক্রমণে ভয় পায় না, কারণ তারা আসলে মানুষ নয়। তারা ছিল নরকের শক্তিধর দানব, যারা মানুষের ছদ্মবেশে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। তাদের একজন ব্ল্যাক হার্টকে জিজ্ঞেস করে, বন্ধু তুমি এখানে কেন এসেছো? ব্ল্যাক হার্ট ধীর গলায় উত্তর দিয়ে বলে, আমি সান ভেঙ্গাজার চুক্তিপত্র খুঁজতে এসেছি। তার চোখে তখন লোভ আর ক্ষমতার ক্ষুধা স্পষ্ট। সে আবার বলে, ওটা একটা কবরস্থানের কোথাও লুকিয়ে রাখা হয়েছে, আর তোমরাই আমাকে সেটা খুঁজে বের করতে সাহায্য করবে। এরপর সে তাদের দিকে তাকিয়ে বলে, একবার যদি আমি ওই চুক্তিপত্র হাতে পাই, তাহলে আমরা সবাই মিলে এই পৃথিবী শাসন করব। তখন দানবদের একজন জিজ্ঞেস করে, আর তোমার বাবা? প্রশ্নটা শুনেই দৃশ্য বদলে যায়। আমরা দেখতে পাই সেই রহস্যময় বৃদ্ধকে। হ্যাঁ, সেই একই বৃদ্ধ যে বহু বছর আগে জনির কাছ থেকে রক্তের বিনিময়ে আত্মার চুক্তি নিয়েছিল। এবার সত্যটা সামনে আসে। সে আর কেউ নয়, শয়তান নিজে, অর্থাৎ সে হলো অন্ধকারের রাজা। ঠিক তখনই ব্ল্যাক হার্ট তার বাবার সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠে বিদ্রোহের সুর। সে বলে, সবকিছু আমাকে দিয়ে দাও, এখন আমার সময়।
তখন শয়তান ঠান্ডা গলায় উত্তর দেয়, তোমার সময় একদিন আসবেই, কিন্তু এই পৃথিবী এখনো আমার। ব্ল্যাক হার্ট তাচ্ছিল্যের হাসি হেসে বলে, পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তুমি আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। শয়তানও পাল্টা উত্তর দেয়, হয়তো আমি পারবো না, কিন্তু আমার রাইডার তোমাকে ছেড়ে কথা বলবে না। ব্ল্যাক হার্ট হেসে ওঠে, ওই গোস্ট রাইডার, আমি তোমাদের দুজনকেই মাটির নিচে পুঁতে ফেলবো। কথা শেষ করেই সে কালো ধোঁয়ার মতো মিলিয়ে যায়। এরপর আমরা জানতে পারি গোস্ট রাইডার আসলে শয়তানের শিকারী। যখন কোনো আত্মা নরক থেকে পালিয়ে যায় কিংবা কোনো দানব সীমা অতিক্রম করে, তখন তাকে ধরার জন্য পাঠানো হয় এই ভয়ঙ্কর অগ্নিযোদ্ধাকে। দৃশ্য আবার জনির কাছে ফিরে আসে। আজ তার জীবনের সবচেয়ে বড় স্ট্যান্ডের দিন। সাংবাদিকদের একটা দল তাকে ঘিরে ধরে সাক্ষাৎকার নিতে চায়, কিন্তু জনি বিরক্ত হয়ে বলে, আমি সাক্ষাৎকার দিই না। ঠিক তখনই পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে, পুরনো বন্ধুর জন্যও না। কণ্ঠটা শুনেই জনি থমকে দাঁড়ায়, ঘুরে তাকিয়ে দেখে রক্সান দাঁড়িয়ে আছে। বহু বছর পর আবার তার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যাকে সে একসময় প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপর শুরু হয় সাক্ষাৎকার। পরে জনি স্ট্যান্ডের স্থানে পৌঁছে যায়, কিন্তু আজকের আয়োজন দেখে সে নিজেও অবাক হয়ে যায়, কারণ আজ সেখানে গাড়ি নয়, সারি বেঁধে দাঁড়িয়ে আছে 6টি বিশাল হেলিকপ্টার। আজ তাকে নিজের মোটরসাইকেল নিয়ে এক লাফে সবগুলো হেলিকপ্টারের উপর দিয়ে উড়ে যেতে হবে। হাজার হাজার দর্শক নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কয়েক মুহূর্ত পরেই বাইকের ইঞ্জিন গর্জে ওঠে। জনি বজ্রগতিতে সামনে ছুটে যায়, তারপর বিশাল র্যাম্প থেকে লাফ দেয়। এক মুহূর্তের জন্য মনে হয় সে যেন আকাশে উঠছে, আর অবিশ্বাস্যভাবে সে সবগুলো হেলিকপ্টার অনায়াসে পার হয়ে যায়। চারপাশে করতালির ঝড় বয়ে যায়, দর্শকরা বিস্ময়ে হতবাক হয়ে যায়। স্ট্যান্ড শেষ হওয়ার পর জনি রক্সানের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু রক্সান তখনও তার উপর ভীষণ রাগ করে আছে, কারণ বহু বছর আগে তারা একসঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সেদিন জনি আর আসেনি। রক্সানকে একা অপেক্ষা করিয়ে রেখে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। অনেক কষ্টে জনি তাকে বোঝায়, ক্ষমাও চায়, আর একটা সুযোগ পর্যন্ত চায়। শেষ পর্যন্ত রক্সান রাজি হয়। তারা ঠিক করে রাত 8টায় একসঙ্গে ডিনার করবে। সবকিছু যেন আবার স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু জনি জানে না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত এখনো শুরুই হয়নি। ডিনারের জন্য প্রস্তুত হতে গিয়ে হঠাৎ সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। তার 2 হাত অস্বাভাবিকভাবে লাল হয়ে জ্বলছে, মনে হচ্ছে ভেতরে যেন আগুন জ্বলছে। অবাক হয়ে সে হাত দুটো পানির নিচে ধরে, কিন্তু পানি ঠান্ডা করার বদলে তার চামড়া থেকে ধোঁয়া উঠতে শুরু করে, যেন তার শরীরের তাপ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ঠিক তখনই কেউ যেন তার নাম ধরে ডাকে। সে চারপাশে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। এরপর আরও অদ্ভুত কিছু ঘটে। তার মোটরসাইকেলটা নিজে নিজেই স্টার্ট হয়ে যায়, ইঞ্জিন গর্জন তুলতে থাকে, আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে সেই বৃদ্ধ শয়তান। জনি চিৎকার করে ওঠে, আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছ থেকে কি চাও? শয়তান তখন বলে, তোমার কাছ থেকে দূরে থাকা আমার চুক্তির অংশ ছিল না। এই এতগুলো বছর আমি তোমার সঙ্গেই ছিলাম, এখন সময় এসেছে তুমি আমার জন্য কাজ করবে। তারপর সে বলে, ব্ল্যাক হার্ট নামে একজনকে খুঁজে বের করো আর তাকে ধ্বংস করে দাও। জনি সঙ্গে সঙ্গে অস্বীকার করে দেয়, আমি কখনোই এটা করব না। নিজেই কেন করছো না? শয়তান উত্তর দেয়, ব্যাপারটা এইভাবে কাজ করে না। তুমি চুক্তিতে স্বাক্ষর করেছো, তাই তোমাকে আমার আদেশ মানতেই হবে। তারপর সে আরো বলে, কাজ শেষ হলে আমি তোমার আত্মা ফিরিয়ে দেব। কথাগুলো শুনে জনি দ্রুত বাইক স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইক কোনোভাবেই চালু হয় না। তখন শয়তান নিজের লাঠিটা মাটিতে আঘাত করে। মুহূর্তের মধ্যে বাইকের চাকা দুটো লাল আগুনের মতো জ্বলতে শুরু করে, মেটাল গলতে শুরু করে। আগুন ধীরে ধীরে পুরো বাইকের শরীরে ছড়িয়ে পড়ে। পরের মুহূর্তেই বাইকটা প্রচণ্ড শক্তিতে সামনে ছুটে যায়। এতটাই শক্তিশালী বিস্ফোরণময় গতি ছিল যে আশেপাশের জিনিসপত্র বাতাসে উড়ে যায়। আগুনে মোড়ানো মোটরসাইকেলটা যেন নরকের কোনো জীবন্ত দানবে পরিণত হয়েছে। হঠাৎ সেই অগ্নি বাইক জনিকে ছিটকে ফেলে দেয়। তারপর শুরু হয় এক ভয়াবহ রূপান্তর। জনির পুরো শরীর আগুনে জ্বলতে শুরু করে, তার চামড়া পুড়ে যেতে থাকে, হাড়গুলো ভেতর থেকে জ্বলে ওঠে। তার মুখের মাংস মুহূর্তের মধ্যে গলে অদৃশ্য হয়ে যায়, আর কয়েক সেকেন্ড পর আগুনে মোড়ানো এক ভয়ঙ্কর কঙ্কাল মুখ বেরিয়ে আসে। চোখের জায়গায় জ্বলছে নরকের আগুন, মাথার চারপাশে অগ্নিশিখা নাচছে। তার কালো চামড়ার জ্যাকেট আর পোশাকও আগুনে রূপান্তরিত হয়ে অতি প্রাকৃত শক্তি পেয়ে যায়। এভাবেই জন্ম নেয় গোস্ট রাইডার, নরকের আগুনে তৈরি সেই অভিশপ্ত অশ্বারোহী। তার অগ্নিময় বাইক রাস্তা কাঁপিয়ে ছুটে চলেছে। কিছুক্ষণ পর সে ব্ল্যাক হার্টের সামনে এসে দাঁড়ায়। আগুনে জ্বলতে থাকা কঙ্কাল মুখে সে গর্জন করে বলে,
তুমি অপরাধী, তুমি চুক্তি ভেঙেছ, এবার নরকে ফিরে যাও। কিন্তু ব্ল্যাক হার্ট কোনো ভয় পায় না, বরং তার 3 অনুচরকে আক্রমণের নির্দেশ দেয়। তারা একটা বিশাল ট্রাক নিয়ে সরাসরি গোস্ট রাইডারকে ধাক্কা মারে। প্রচণ্ড আঘাতে সে অনেক দূরে ছিটকে পড়ে। তারা মনে করে এবার বুঝি সব শেষ, তাই সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তারা জানতো না গোস্ট রাইডারকে এত সহজে মারা যায় না। কয়েক মুহূর্ত পর সে আবার উঠে দাঁড়ায়। তার চোখের আগুন আরো তীব্র হয়ে জ্বলতে থাকে। সে এক দানবকে ধরে নরকের আগুনে পুড়িয়ে ছাই করে ফেলে। এরপর সে শহরের রাস্তায় এগিয়ে যায়। সেখানে দেখতে পায় এক ছিনতাইকারী একজন নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। গোস্ট রাইডার মুহূর্তের মধ্যেই মহিলাটিকে বাঁচিয়ে ফেলে। তারপর অপরাধীটিকে শক্ত করে ধরে। আগুনে জ্বলতে থাকা তার কঙ্কাল মুখ ধীরে ধীরে লোকটার কাছে নিয়ে যায় আর বলে, আমার চোখের দিকে তাকাও, তুমি যাদের কষ্ট দিয়েছো তাদের সব যন্ত্রণা অনুভব করো। লোকটা বাধ্য হয়ে তার চোখের দিকে তাকায়। পরের মুহূর্তেই ভয়ঙ্কর কিছু ঘটে। সে নিজের জীবনে যত মানুষকে কষ্ট দিয়েছে, যত কান্না, যন্ত্রণা, নির্যাতন সৃষ্টি করেছে, সবকিছু একসঙ্গে তার নিজের উপর ফিরে আসে। অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে, কিন্তু সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তার ছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই সে মারা যায়। এটাই গোস্ট রাইডারের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। এর নাম হচ্ছে পেনান্স স্টেয়ার। এই ক্ষমতার মাধ্যমে অপরাধীরা তাদের সব পাপের ফল একসঙ্গে অনুভব করে। অন্যদের যে কষ্ট তারা দিয়েছিল, সেই কষ্টই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরপর দেখা যায় গোস্ট রাইডারের অগ্নিময় মোটরসাইকেলটা রাতের অন্ধকার চিরে ছুটে চলেছে, আর সে যেদিক দিয়ে যাচ্ছে সেদিকের রাস্তা জ্বলন্ত আগুনের রেখায় পরিণত হচ্ছে। মনে হচ্ছে যেন নরকের আগুন নিজেই পৃথিবীর বুকে নিজের ছাপ রেখে যাচ্ছে। বাইকের চাকাগুলো থেকে বের হওয়া হেলফায়ার পিচ ঢালা রাস্তা পর্যন্ত গলিয়ে ফেলছে। দূর থেকে পুরো দৃশ্যটা দেখতে অবিশ্বাস্য সুন্দর হলেও একই সঙ্গে ভয়ঙ্কর। কিছুক্ষণ পর রাত শেষ হয়ে আসে। নরকের আগুন ধীরে ধীরে নিভতে শুরু করে। গোস্ট রাইডারের জ্বলন্ত কঙ্কাল মুখ আবার মানুষের চেহারায় ফিরে আসে। আগুনে মোড়ানো শরীর স্বাভাবিক হয়ে যায়, আর প্রচণ্ড ক্লান্তিতে জনি একটা কবরস্থানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে দেখে সে একটা ছোট্ট ঘরের ভিতরে শুয়ে রয়েছে। বিভ্রান্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। সেখানে সে একজন বৃদ্ধকে দেখতে পায়। লোকটি কবরস্থানের তত্ত্বাবধায়ক। বৃদ্ধ শান্তভাবে বলে, গত রাতে যা ঘটেছে আজ রাতেও ঠিক সেটাই ঘটবে। জনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? বৃদ্ধ মৃদু হাসে, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি জানি তুমি কে। তুমি হচ্ছ গোস্ট রাইডার। তারপর সে আরো বলে, আর আমার সাহায্য ছাড়া তুমি বেশি দিন টিকতে পারবে না। জনি বিরক্ত হয়ে উত্তর দেয়, আমার কারো সাহায্যর দরকার নেই। বৃদ্ধ তখন তাকে সেই পুরনো সত্যটা মনে করিয়ে দেয়, তুমি একটা চুক্তি করেছিলে, এখন তোমাকে সেই চুক্তির শেষ পর্যন্ত যেতেই হবে। এরপর সে জনির দিকে তাকিয়ে বলে, দিনের বেলায় তুমি জনি ব্লেজ, কিন্তু রাত নামলেই তুমি গোস্ট রাইডার। জনি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, আমার আগে কি আর কোনো গোস্ট রাইডার ছিল? বৃদ্ধ মাথা নাড়ে, হ্যাঁ ছিল, প্রায় 150 বছর আগে সান ভেঙ্গাঞ্জা গ্রামের একজন মানুষ গোস্ট রাইডারে পরিণত হয়েছিল। এরপর সে সেই গ্রামের ভয়ঙ্কর ইতিহাস বলতে শুরু করে। একসময় সান ভেঞ্জাঙ্গা ছিল শান্তিপূর্ণ আর সমৃদ্ধ একটি গ্রাম। সেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন সেখানে এক রহস্যময় আগন্তুক এসে উপস্থিত হয়। তার প্রভাবেই গ্রামের মানুষ ধীরে ধীরে একে অপরের বিরুদ্ধে চলে যায়। লোভ, ঘৃণা আর হিংসা তাদের মন গ্রাস করে ফেলে। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে গ্রামের মানুষ নিজেরাই একে অপরকে হত্যা করতে শুরু করে। পুরো গ্রাম রক্তে ভেসে যায়। শেষ পর্যন্ত সেখানে থাকা 1000 মানুষের আত্মা অন্ধকারে কলুষিত হয়ে আটকা পড়ে যায়। আজও সেই অভিশপ্ত আত্মাগুলো মুক্তি পায়নি। জনি মনোযোগ দিয়ে গল্পটা শোনে, তারপর জিজ্ঞেস করে, ব্ল্যাক হার্টের সঙ্গে এসবের সম্পর্ক কি? বৃদ্ধ অবাক হয়ে যায়, তুমি ব্ল্যাক হার্টকে খুঁজছো? জনি মাথা নাড়ে, আর সে একা নয়, তার সঙ্গে আরো কয়েকজন রয়েছে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ওরা পতিত দেবদূত। স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পর তারা অন্ধকারের পথে চলে গিয়েছে। এখন তারা পৃথিবীর শেষ দিনের অপেক্ষায় রয়েছে। এরপর বৃদ্ধ তাকে গুরুত্বপূর্ণ একটা কথা জানায়, তুমি এখানে নিরাপদ, কারণ এটা পবিত্র ভূমি। কোনো দানব বা অশুভ শক্তি এখানে প্রবেশ করতে পারে না। জনি কৃতজ্ঞ হলেও এখানে থাকতে রাজি হয় না। সে বলে, আমাকে জানাবার জন্য ধন্যবাদ যে আমি শয়তানের শিকারী, কিন্তু আমি এখানে লুকিয়ে থাকতে পারবো না। এরপর সে শহরে ফিরে আসে, কিন্তু ফিরে এসেই সে অদ্ভুত কিছু দেখতে পায়। শহরের অনেক রাস্তা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইট উঠে গিয়েছে, দেয়াল ভেঙে গিয়েছে, চারিদিকে আতঙ্ক।
কেউ জানে না এসব কে করেছে। ঠিক তখনই সে রক্সানকে দেখতে পায়। সে একটা সংবাদ প্রতিবেদনের কাজ করছিল। জনিকে দেখেই রক্সানের মুখ গম্ভীর হয়ে যায়, কারণ আগের রাতেও জনি তাকে অপেক্ষা করিয়ে রেখেছিল। রাগে সে বলে, তুমি আবারও আমাকে ফাঁকি দিয়েছ। এরপর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জনি নিজের বাড়িতে ফিরে আসে। সে বিভিন্ন বই, পুরনো নথি আর দলিলপত্র ঘাঁটতে শুরু করে। দানব, নরকের শক্তি আর গোস্ট রাইডার সম্পর্কে যত তথ্য সম্ভব খুঁজে বের করার চেষ্টা করে। পড়তে পড়তে সে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে নিজের ক্ষমতার উপরও কিছুটা নিয়ন্ত্রণ পাবে। জনির সঙ্গে সঙ্গে সেটা পরীক্ষা করে দেখে। সে মনোযোগ কেন্দ্রীভূত করে। কয়েক সেকেন্ড পর তার হাতের তালুতে ছোট্ট একটা আগুনের শিখা জ্বলে ওঠে। আগুনটা ক্রমশ বড় হতে থাকে, কিন্তু এবার সেটা তাকে পুড়িয়ে দেয় না, বরং সে আগুনটাকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারে। এটা দেখে জনি নিজেই অবাক হয়ে যায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। রক্সান এসেছে। ভেতরে ঢুকেই সে নরম গলায় বলে, আমি দুঃখিত, ওভাবে তোমার সঙ্গে কথা বলা ঠিক হয়নি। ঘরের ভেতর হাঁটতে হাঁটতে সে একটা পুরনো ছবি দেখতে পায়। ছবিটায় ছোটবেলায় জনি আর রক্সান একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। ছবিটা দেখে তার মুখে হালকা হাসি, কিন্তু জনি তখন অস্বস্তিতে পড়ে যায়, কারণ বাইরে সূর্য ডুবতে শুরু করেছে আর রাত নামলেই আবার শুরু হবে সেই ভয়ঙ্কর রূপান্তর। তাই সে দ্রুত বলে, চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আসলে সে রক্সানকে চলে যেতে দিতে চায় না, কিন্তু তার থেকেও বেশি চায় রক্সান যেন তার এই ভয়ঙ্কর রূপটা না দেখে। গাড়ির কাছে পৌঁছানোর পর রক্সান আর চুপ থাকতে পারে না। সে সরাসরি জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে জনি? তুমি আসলে কি চাও? জনি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি যদি সত্যিটা বলি তাহলে তুমি আর আমার সঙ্গে থাকতে চাইবে না। রক্সান তার চোখের দিকে তাকিয়ে বলে, আগে বলেই দেখো। অবশেষে জনি সবকিছু খুলে বলে। শয়তানের সঙ্গে করা চুক্তি, গোস্ট রাইডারে পরিণত হওয়া, নরকের আগুন, সবকিছু। কিন্তু রক্সানের কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য মনে হয়। সে মনে করে জনি হয়তো তাকে এড়িয়ে যাওয়ার জন্যই এসব গল্প বানিয়ে বানিয়ে বলছে। তাই কিছু না বলেই সে চলে যায়। এদিকে শহরে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের তদন্ত শেষ করে পুলিশ একটা সিদ্ধান্তে পৌঁছায়। তাদের ধারণা এসবের পেছনে আছে গোস্ট রাইডার, আর সন্দেহের তীর গিয়ে পড়ে জনি ব্লেঞ্জের উপর। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে একটি লকআপে আটকে রাখা হয়। কিন্তু রাত ধীরে ধীরে নেমে আসে, আর রাত মানেই গোস্ট রাইডারের জাগরণ। হঠাৎ জনির শরীর জ্বলতে শুরু করে, চামড়া পুড়ে যায়, মাথা আগুনে ঢেকে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যে আবার সেই জ্বলন্ত কঙ্কাল মুখ বেরিয়ে আসে। গোস্ট রাইডার লোহার শিকগুলোর দিকে তাকায়। তার নরকের আগুনে শিকগুলো গলতে শুরু করে, আর গরম মোমের মতো ধীরে ধীরে গলে পড়ে যায়। তারপর সে অনায়াসে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ব্ল্যাকহার্ট খবর পেয়ে যায় যে গোস্ট রাইডার তার খোঁজে বেরিয়েছে। সে সঙ্গে সঙ্গে তার শেষ অনুচরকে পাঠিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, গোস্ট রাইডারকে থামানো। অন্যদিকে পুলিশও তাকে ধরার জন্য পিছু নিয়েছে। কিছুক্ষণ পর ব্ল্যাকহার্টের সেই দানব ইচ্ছা করেই গোস্ট রাইডারের সামনে আসে। তারপর হঠাৎ করে দ্রুত পালাতে শুরু করে। গোস্ট রাইডারও অগ্নি বাইকে চড়ে তার পেছনে ধাওয়া শুরু করে। পেছনে পুলিশের গাড়ির সাইরেন বাজতে থাকে। সামনে ছুটছে দানব, আর মাঝখানে আগুনের রেখা রেখে এগিয়ে যাচ্ছে গোস্ট রাইডারের হেলফায়ার বাইক। তাড়া করতে করতে তারা শহরের এক বিশাল আকাশচুম্বী ভবনের সামনে পৌঁছে যায়। এরপর এমন কিছু ঘটে যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। গোস্ট রাইডার এক মুহূর্তও না থেমে বাইকটা সরাসরি ভবনের দেয়ালের উপর তুলে দেয়। মধ্যাকর্ষণ যেন তার উপর কোনো প্রভাবই ফেলতে পারে না। আগুনে মোড়ানো বাইকটা ভবনের গা বেয়ে সোজা উপরের দিকে ছুটতে থাকে। নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন আতঙ্ক আর বিস্ময়ে তাকিয়েছিল। কেউ বিশ্বাসই করতে পারে না তারা কি দেখছে। টেলিভিশনের ক্যামেরায় পুরো দৃশ্য সরাসরি সম্প্রচার হতে থাকে। রক্সানও সেটা দেখতে পায়, আর তখনই তার মনে পড়ে জনির বলা প্রতিটি কথা। হঠাৎ করেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। জনি তাহলে মিথ্যা বলেনি। অবশেষে গোস্ট রাইডার ভবনের ছাদে পৌঁছে গিয়েছে। সেখানে সে ব্ল্যাকহার্টের দানব সঙ্গীটিকে কোণঠাসা করে ফেলে। এই দানবের শক্তি হলো বাতাস নিয়ন্ত্রণ করা। প্রচণ্ড ঝড়, ঘূর্ণিঝড় আর বায়ুর বিস্ফোরণ সৃষ্টি করা তার জন্য খুবই সহজ। কিন্তু সে মোটেও ভয় পায় না, বরং আগুনে জ্বলতে থাকা গোস্ট রাইডারের দিকে তাকিয়ে একটা শয়তানের হাসি দেয়। কারণ সে বিশ্বাস করে এবার শিকারই নয়, শিকার হবে গোস্ট রাইডার। কিন্তু বাতাসের শক্তিধর সেই দানব বুঝতেই পারেনি তার সামনে দাঁড়িয়ে আছে নরকের আগুনের প্রকৃত অধিপতি। গোস্ট রাইডার ধীরে ধীরে নিচের আগুনে মোড়ানো চেইনটা বের করে।
চেইনটা সাধারণ কোনো অস্ত্র নয়, এটা হেলফায়ারে জ্বলতে থাকা এক ভয়ঙ্কর শাস্তির অস্ত্র। পরের মুহূর্তে সে চেইনটাকে ঘুরিয়ে প্রচণ্ড শক্তিতে দানবটার দিকে ছুঁড়ে মারে। আগুনে জ্বলতে থাকা চেইনটা সাপের মতো পাক খেয়ে দানবটির শরীর জড়িয়ে ধরে। দানবটি মুক্ত হওয়ার চেষ্টা করে, সে প্রচণ্ড ঝড় সৃষ্টি করে, চারপাশের বাতাস কাঁপিয়ে তোলে, কিন্তু কোনো লাভই হয় না। হেলফায়ারের আগুন তার শরীরের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দানবটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এভাবে আরেকজন শত্রুর সমাপ্তি ঘটে। যুদ্ধ শেষ হওয়ার পর জনি আবার সেই কবরস্থানে ফিরে আসে, সেই বৃদ্ধ তত্ত্বাবধায়কের কাছে, যিনি প্রথম তাকে গোস্ট রাইডারের ইতিহাস জানিয়েছিলেন। জনি ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এসবের শেষ কোথায়? এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বৃদ্ধ শান্তভাবে উত্তর দেয়, সবকিছু শেষ হবে তখনই যখন ব্ল্যাক হার্ট ধ্বংস হবে। এরপর সে জনিকে কবরস্থানের ভেতরে নিয়ে যায়। অনেকগুলো পুরনো কবরের মাঝখানে একটা নির্দিষ্ট কবরের সামনে এসে থামে। তারপর এমন একটা সত্য প্রকাশ করে যা শুনে জনি হতবাক হয়ে যায়। বৃদ্ধ আসলে সাধারণ কোনো কবর রক্ষক নয়, সে নিজেও একজন গোস্ট রাইডার ছিল। বহু বছর আগে শয়তান তাকে একটি কাজ দিয়েছিল, সান ভেঙ্গাঞ্জার সেই বিখ্যাত চুক্তিপত্র উদ্ধার করার কাজ, যে চুক্তিপত্রের ভেতরে বন্দী রয়েছে 1000 অভিশপ্ত আত্মা। কিন্তু চুক্তিপত্রটি হাতে পাওয়ার পর সে বুঝতে পারে এর শক্তি কতটা ভয়ঙ্কর। 1000 পাপী আত্মার শক্তি একসঙ্গে মিললে পৃথিবীর ভারসাম্যই বদলে যেতে পারে। তাই সে চুক্তিপত্রটা শয়তানের হাতে তুলে দেয়নি, বরং সেটা নিয়ে পালিয়ে গিয়েছিল, বহু বছর ধরে লুকিয়ে রেখেছিল। বৃদ্ধ এবার জনির দিকে তাকিয়ে বলে, ব্ল্যাক হার্ট ওই চুক্তিপত্রটাই খুঁজছে, কারণ সে ওই 1000 আত্মার শক্তি নিজের মধ্যে ধারণ করতে চায়। তারপর সতর্ক কণ্ঠে বলে, আর একটা কথা মনে রেখো, তুমি যাদের ভালোবাসো তাদের থেকে দূরে থাকো, কারণ শয়তান আর তার সন্তান তোমার ভালোবাসার মানুষদেরই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। বৃদ্ধের কথা শুনেই জনির বুক যেন কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে রক্সানের অ্যাপার্টমেন্টের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে তার সবচেয়ে বড় আশঙ্কাই সত্যি হয়ে যায়, কারণ ব্ল্যাক হার্ট আগেই সেখানে পৌঁছে গিয়েছে। সে রক্সানকে বন্দি করে রেখেছে আর জনির অপেক্ষা করছে। ব্ল্যাক হার্ট বিদ্যুতের গতিতে এগিয়ে এসে জনির গলা চেপে ধরে, প্রচণ্ড শক্তিতে তাকে বাতাসে তুলে ফেলে। জনিও সঙ্গে সঙ্গে গোস্ট রাইডারে রূপান্তরিত হয়। তার মাথা আগুনে জ্বলে ওঠে, কঙ্কাল মুখ বেরিয়ে আসে। সে ব্ল্যাক হার্টের গলা শক্ত করে চেপে ধরে, তারপর নিজের ভয়ঙ্কর ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে। সে বলে, এবার আমার চোখের দিকে তাকাও, তুমি যত আত্মাকে ধ্বংস করেছো তাদের সব যন্ত্রণা অনুভব করো। এটাই ছিল পেনান্স স্টেয়ার। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্ল্যাক হার্ট হেসে ওঠে, এই শক্তি আমার উপর কাজ করবে না, কারণ আমার কোনো আত্মাই নেই যা তুমি পুড়িয়ে দিতে পারো। কথা শেষ করেই সে গোস্ট রাইডারকে দূরে ছুঁড়ে ফেলে। তারপর বলে, এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে, আমার বাবার জন্য নয়। ব্ল্যাক হার্ট ধীরে ধীরে রক্সানের দিকে তাকায়, তারপর হুমকি দিয়ে বলে, তোমার প্রিয় রক্সানকে যদি জীবিত দেখতে চাও তাহলে সান ভেঙ্গাঞ্জায় চুক্তিপত্র নিয়ে এসো। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় আর রক্সানকেও সঙ্গে নিয়ে যায়। রক্সানকে বাঁচানোর জন্য জনের হাতে সময় খুব কম। সে দ্রুত আবার বৃদ্ধ তত্ত্বাবধায়কের কাছে ফিরে আসে, তাকে অনুনয় করে বলে, যে মূল্যই দিতে হোক আমাকে রক্সানকে বাঁচাতেই হবে। বৃদ্ধ জানে চুক্তিপত্র তার কাছেই রয়েছে, তাই জনি বলে, আপনাকে আমাকে চুক্তিপত্রটা দিতেই হবে। কিন্তু বৃদ্ধ মাথা নাড়ে, এটা পৃথিবীর শেষ ডেকে আনতে পারে। জনি মরিয়া হয়ে বলে, দয়া করে আমাকে বিশ্বাস করুন, হয়তো শয়তানের কাছে আমার আত্মা আছে, কিন্তু আমার মনোবল আর আত্মশক্তি এখনো তার দখলে যায়নি। বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, তারপর মৃদু হেসে বলে, আমি জানি তুমি লোভের জন্য চুক্তি করনি, ক্ষমতার জন্যও করনি, তুমি সেটা করেছিলে ভালোবাসার জন্য। বৃদ্ধের চোখে তখন আশার ঝিলিক। সে বলে, আর সেই কারণেই ঈশ্বর তোমার পাশে রয়েছেন। আমি বিশ্বাস করি তুমিই সেই মানুষ যে শেষ পর্যন্ত ব্ল্যাক হার্টকে ধ্বংস করতে পারবে। অবশেষে সে রাজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সান ভেঙ্গাঞ্জা এখান থেকে 500 মাইল দূরে, এখনই রওনা দিতে হবে। জনি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা? বৃদ্ধ রহস্যময় হাসি দেয়, তারপর একটা তীক্ষ্ণ শীষ দেয়। মুহূর্তের মধ্যেই কবরগুলোর মাঝখান থেকে এক অদ্ভুত অশরীরী ঘোড়া বেরিয়ে আসে। ঘোড়াটার চোখে আগুন জ্বলছিল, মনে হয় যেন নরক থেকেই উঠে এসেছে। বৃদ্ধ ঘোড়ার পিঠে চড়ে বসে, তারপর বলে, আমার ভিতরে এখনো একটা শেষ যাত্রার শক্তি বাকি রয়েছে। সে নিজের পুরনো টুপিটা মাথায় পড়ে, আর তখনই অবিশ্বাস্য কিছু ঘটে যায়।
তার শরীর আগুনে জ্বলে ওঠে, চামড়া মিলিয়ে যায়, মাথা কঙ্কালে পরিণত হয়, চোখের কোঠরে জ্বলে ওঠে নরকের আগুন। সেও আবার গোস্ট রাইডারে রূপান্তরিত হয়। আসলে এই বৃদ্ধই ছিল সেই আগের গোস্ট রাইডার, যে বহু বছর আগে সান ভেনজাঙ্গার চুক্তিপত্র শয়তানের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এরপর শুরু হয় এক অসাধারণ দৃশ্য। রাতের অন্ধকারে দুইজন গোস্ট রাইডার পাশাপাশি ছুটে চলেছে, একজন আগুনে মোড়ানো মোটরসাইকেলে, আরেকজন অগ্নিময় ভুতুড়ে ঘোড়ায়। তাদের পেছনে জ্বলন্ত আগুনের রেখা পড়তে থাকে। মনে হয় যেন নরকের দুই যোদ্ধা পৃথিবীর শেষ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অবশেষে তারা সান ভেনজাঙ্গায় পৌঁছে যায়, একটা মৃত, অভিশপ্ত আর ভয়ঙ্কর গ্রাম। সেখানে পৌঁছে বৃদ্ধ রাইডার থেমে যায়। সে জনির দিকে তাকিয়ে বলে, আমি আর সামনে যেতে পারবো না। আমার কাছে শুধু একবার শেষবারের মতো রূপান্তরিত হওয়ার শক্তি ছিল, আর আমি সেটাই এই যাত্রার জন্য জমিয়ে রেখেছিলাম। কথাগুলো শেষ হতেই তার শরীর ভেঙে পড়তে শুরু করে। আগুন নিভে যায়, হাড়গুলো ধুলোয় পরিণত হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে বাতাসে উড়ে যাওয়া ছাই ছাড়া আর কিছুই থাকে না। জনি একা হয়ে যায়, তবুও সে সামনে এগিয়ে যায়, অভিশপ্ত গ্রামের গভীরে প্রবেশ করে। ঠিক তখনই ব্ল্যাকহার্টের শেষ অনুচর তার সামনে এসে দাঁড়ায়। এটাই ছিল শেষ পতিত দেবদূত। তার শক্তি ছিল পানি নিয়ন্ত্রণ করা। সে গোস্ট রাইডারকে আক্রমণ করে, প্রচন্ড জলধারা দিয়ে তাকে টেনে গভীর পানির নিচে নিয়ে যায়। উদ্দেশ্য একটাই, তাকে ডুবিয়ে মারা। কিন্তু গোস্ট রাইডার সাধারণ কেউ নয়। পানির নিচেই জনি আবার পূর্ণ শক্তিতে রূপান্তরিত হয়। তার আগুন অন্ধকার পানির ভেতরেও জ্বলতে থাকে। এরপর সে দানবটাকে শক্ত করে চেপে ধরে, আর উল্টো তাকেই পানির নিচে ডুবিয়ে শেষ করে ফেলে। শেষ অনুচরও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এখন বাকি শুধু ব্ল্যাকহার্ট। জনি তার সামনে এসে দাঁড়ায় আর চিৎকার করে বলে, রক্সখানকে ছেড়ে দাও। ব্ল্যাকহার্ট অবহেলা ভরে রক্সখানকে একপাশে ছুঁড়ে ফেলে দেয়। তারপর চুক্তিপত্র চায়। জনি ধীরে ধীরে সেটা বের করে, দূর থেকে ব্ল্যাকহার্টকে দেখায়। কিন্তু ঠিক যখন ব্ল্যাকহার্ট সেটা নিতে যায়, জনি হঠাৎ গোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে চুক্তিপত্রটা সরিয়ে ফেলে। এরপর শুরু হয় তাদের চূড়ান্ত যুদ্ধ। আগুন, অন্ধকার আর অতিপ্রাকৃত শক্তির ভয়ঙ্কর সংঘর্ষে পুরো গ্রাম যেন কেঁপে ওঠে। তারা একে অপরকে আঘাত করতে থাকে, ভাঙতে থাকে পুরনো কবর আর ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি। এদিকে ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করেছে। ব্ল্যাকহার্ট সুযোগটা বুঝে ফেলে। সে গোস্ট রাইডারকে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে মারে, সোজা সূর্যের আলোয়। আর সূর্যের আলো স্পর্শ করতেই তার রূপান্তর ভেঙে যায়, আগুন নিভে যায়, কঙ্কাল মুখ মিলিয়ে যায়। সে আবার জনি ব্লেঞ্জে ফিরে আসে। এদিকে সান ভেনজাঙ্গার অভিশপ্ত মাটির নিচে বন্দী ছিল 1000 কলুষিত আত্মা। ব্ল্যাকহার্ট অবশেষে চুক্তিপত্রটা হাতে পেয়ে যায়। সে সেটার লেখা উচ্চস্বরে পড়তে শুরু করে, আর সঙ্গে সঙ্গে পুরো গ্রাম কেঁপে ওঠে, মাটি ফেটে যায়। চারিদিকে অশুভ আত্মাদের আর্তনাদ শোনা যায়। 1000 আত্মা কালো ধোঁয়ার মতো বেরিয়ে এসে ব্ল্যাকহার্টের শরীরে ঢুকতে শুরু করে। একটার পর একটা আত্মা তার মধ্যে প্রবেশ করে। তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। তার চোখ রক্তের মতো লাল হয়ে জ্বলে ওঠে। তার শরীর অন্ধকার শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এখন সে আর শুধু ব্ল্যাকহার্ট নয়, সে পরিণত হয়েছে লিজিয়নে, 1000 অভিশপ্ত আত্মার শক্তিধর এক ভয়ঙ্কর সত্তায়। এখন তার শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে রক্সান দৌড়ে এসে আহত জনের পাশে বসে পড়ে, কারণ সামনে শুরু হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে কঠিন এবং শেষ লড়াই। রক্সান দ্রুত জনের কাছে ছুটে আসে, তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে জনের হাত ধরে বলে, চলো এখান থেকে চলে যাই। ও যা চেয়েছিল আমরা তাকে তা দিয়ে দিয়েছি, এখন আর এখানে থাকার কোনো মানে নেই। কিন্তু জনি ধীরে ধীরে মাথা নাড়ে। সে বলে, না, আমি একটা চুক্তি করেছিলাম, আর আমি এই কাজ শেষ না করে কোথাও যাব না। রক্সান অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে, সবসময় তোমাকেই কেন করতে হবে? জনি তার দিকে তাকিয়ে উত্তর দেয়, কারণ আমি গোস্ট রাইডার। ঠিক তখনই মাটি কাঁপিয়ে সামনে এগিয়ে আসে ব্ল্যাকহার্ট। এখন সে আর শুধু ব্ল্যাকহার্ট নয়, সে হচ্ছে লিজিয়ন, 1000 অভিশপ্ত আত্মার শক্তি নিয়ে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর অন্ধকার সত্তা। তার চোখ দুটো রক্তের মতো লাল, চারপাশে কালো শক্তি ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে। তাকে দেখে মনে হচ্ছে যেন নরক নিজেই মানুষের রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জনি দেরি না করে নিজের শটগান তুলে গুলি ছোড়ে। একের পর এক গুলি লিজিয়নের শরীরে আঘাত করে,
কিন্তু কোনো কাজ হয় না। মনে হয় যেন সে পাথরের মূর্তি। লিজিয়ন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তারপর এক ধাক্কায় জনিকে ছিটকে ফেলে দেয়। শর্ট গানটা অনেক দূরে গিয়ে পড়ে। জনি দ্রুত ছায়ার দিকে সরে যাওয়ার চেষ্টা করে, কারণ সে জানে ছায়ার মধ্যে গেলেই আবার নিজের শক্তি ব্যবহার করতে পারবে। কিন্তু তার আগেই লিজিয়ন বিদ্যুতের গতিতে এগিয়ে এসে তার গলা চেপে ধরে, মাটি থেকে তুলে ফেলে দেয়। তারপর বলে, এবার আর নয়, এখন এই পৃথিবীর সব আত্মা আমার। জনি শ্বাস নিতে পারছিল না, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে রক্সান সাহস করে মাটিতে পড়ে থাকা শর্ট গানটা তুলে নেয়। তারপর কোনো দ্বিধা না করেই গুলি ছুটতে শুরু করে। লিজিয়নের মনোযোগ কয়েক সেকেন্ডের জন্য সরে যায়। এই সুযোগে জনি তার হাত থেকে নিজেকে মুক্ত করে ফেলে। রক্সান আবার গুলি ছোড়ে। এবার গুলিটা সরাসরি লিজিয়নের মাথায় আঘাত করে। প্রচন্ড বিস্ফোরণের মতো শব্দ হয়। তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে পড়ে। কিন্তু কয়েক মুহূর্ত পর অবিশ্বাস্য কিছু ঘটে যায়। অন্ধকার শক্তি আবার মাথাটাকে জোড়া লাগিয়ে দেয়, যেন কিছুই হয়নি। লিজিয়ন আবার দাঁড়িয়ে যায়। রক্সানের শটগানের গুলিও শেষ হয়ে গিয়েছে। সে অসহায়ের মতো এবার দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জনি চিৎকার করে বলে, বন্দুকটা আমাকে দাও। রক্সান সঙ্গে সঙ্গে শটগানটা তার দিকে ছুড়ে দেয়। জনি বন্দুকটা হাতে নিয়ে নিজের হাত ছায়ার ভেতরে ঢুকিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তার হাতে নরকের আগুন জ্বলে ওঠে। আগুনটা ছড়িয়ে পড়ে পুরো অস্ত্রে। শটগানটা মুহূর্তের মধ্যে হেলফায়ারের অস্ত্রে পরিণত হয়। এরপর জনি ট্রিগার টিপে দেয়। একটা ভয়ঙ্কর অগ্নিবিস্ফোরণ ছুটে যায়। নরকের আগুন সরাসরি লিজিয়নের শরীরে আঘাত করে। প্রচন্ড বিস্ফোরণে তার শরীর হাজার টুকরো হয়ে চারিদিকে ছিটকে পড়ে। তার ভেতরে বন্দি 1000 আত্মা মুক্ত হতে শুরু করে। কালো ধোঁয়ার মতো আত্মাগুলো চারিদিকে বেরিয়ে যেতে থাকে। এক মুহূর্তের জন্য মনে হয় এই বুঝি যুদ্ধ শেষ, কিন্তু না, লিজিয়নের শক্তি এখনো শেষ হয়নি। সে আবার নিজের অন্ধকার ক্ষমতা ব্যবহার করে। চারদিকে ছড়িয়ে পড়া আত্মাগুলোকে জোর করে নিজের দিকে টেনে আনে। একটার পর একটা আত্মা আবার তার শরীরে ঢুকে পড়ে। ভাঙা শরীরও পুনরায় জোড়া লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার আগের মতো দাঁড়িয়ে যায়। কিন্তু এবার একটা জিনিস বদলে গিয়েছে। এই পুরো সময়ে জনি আবার গোস্ট রাইডারে রূপান্তরিত হয়েছে। তার মাথা আগুনে জ্বলছে, আর এবার সে বুঝে গিয়েছে কিভাবে লিজিয়নকে সত্যিকার অর্থে হারানো যাবে। গোস্ট রাইডার ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তারপর বলে, তুমি এখন 1000 আত্মাকে নিজের ভেতরে ধারণ করে আছো। তাহলে এবার তাদের সব যন্ত্রণা একসাথে অনুভব করো। কথা শেষ করে সে নিজের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি ব্যবহার করে। লিজিয়ন বাধ্য হয়ে তার জ্বলন্ত চোখের দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। 1000 মানুষের মৃত্যু, কষ্ট, কান্না সবকিছু একসঙ্গে তার উপরে ফিরে আসে। যে আত্মাগুলোকে সে নিজের শক্তি বানিয়েছিল, সেই আত্মাগুলোর অসীম যন্ত্রণা এখন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। লিজিয়ন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার শরীর কাঁপতে থাকে। অন্ধকার শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1000 আত্মার কষ্ট একসঙ্গে সহ্য করা তার পক্ষেও অসম্ভব। অবশেষে তার শরীর ভেঙে পড়তে শুরু করে। কালো শক্তি ছড়িয়ে যায়। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায়। আর কয়েক মুহূর্ত পর লিজিয়নের সম্পূর্ণ অস্তিত্বই ধ্বংস হয়ে যায়। এবার ব্ল্যাকহার্ট সত্যিই শেষ। সেই সাথে পৃথিবী বেঁচে যায়। কিছুক্ষণ পর সেখানে আরেকজন এসে উপস্থিত হয়, ব্ল্যাকহার্টের বাবা। সে ধীরে ধীরে জনির দিকে এগিয়ে আসে। তার মুখে সন্তুষ্টির হাসি। খুব ভালো কাজ করেছো, তুমি তোমার চুক্তি পূরণ করেছো। এখন আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেব। তুমি আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। জনি কিছুক্ষণ নীরব থাকে। তারপর এমন একটা উত্তর দেয় যা শয়তানও আশা করেনি। সে বলে ওঠে, না। শয়তানের মুখের হাসি সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। জনি বলে, আমি এই শক্তি রেখে দেব, আর তোমার বিরুদ্ধেই ব্যবহার করব। যখনই কোনো নিরপরাধ মানুষের রক্ত ঝরবে, আমি সেখানে উপস্থিত হব আর অপরাধীদের শাস্তি দেব। শয়তানের চোখে তখন ক্রোধ জ্বলে ওঠে। সে গর্জন করে বলে, আমি তোমাকে ছেড়ে দেব না। কিন্তু গোস্ট রাইডার বিন্দুমাত্র ভয় পায় না। সে উত্তর দেয়, ভয়ের মধ্যে বেঁচে থাকা যায় না। কিছুক্ষণ দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর শয়তান নিজের লাঠিটা মাটিতে আঘাত করে। চারপাশে বিকট চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হয়, আর মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে যায়। সবকিছু আবার শান্ত। রক্সান জনের পাশে এসে দাঁড়ায়, আর দূরে সূর্যের আলো ধীরে ধীরে পুরো দিগন্ত আলোকিত করে। জনি এখনো অভিশপ্ত, এখনো সে গোস্ট রাইডার, কিন্তু এবার সে আর শয়তানের দাস নয়। সে নিজের পথ নিজেই বেছে নিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার পথ, নরকের আগুনকে ন্যায় বিচারের অস্ত্রে পরিণত করার পথ। আর এইভাবেই শেষ হয় গোস্ট রাইডার মুভির অসাধারণ গল্প।
এটা এমন একটা গল্প যেখানে একজন মানুষ নিজের আত্মা হারিয়েও শেষ পর্যন্ত নিজের মানবতা হারায়নি। আমার মনে হয় আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো এমন অনেক গল্প নিয়ে। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফিজ।